তাপগতিবিদ্যার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জুল বললেন, জুলের বিবৃতি। আমরা এটা ছোট করে বলবো যে জুল বললেন যে তাপ এবং কাজের মধ্যে একটা সম্পর্ক আছে। তাপ এবং কাজের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ তাপকে যদি কাজে রূপান্তর করা যায় বা কাজকে বা যান্ত্রিক শক্তিতে যদি তাপে রূপান্তর করা যায়, তাহলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হবে। তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হবে। তো কাজকে আমরা বললাম হচ্ছে ডাব্লিউ, আর তাপকে বললাম মনে করো হচ্ছে এইচ। তো এইটার একক হচ্ছে জুল, আর এটার একক হচ্ছে ক্যালোরি, মনে যেন থাকে। এই সূত্রে তাপের একক হচ্ছে ক্যালোরি আর কাজের একক হচ্ছে জুল। তো এই সূত্র দ্বারা আমরা কি বুঝতেছি, তাপ এবং কাজের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান আছে। তাপকে কাজে রূপান্তর করা যায় বা কাজকে তাপে রূপান্তর করা যায়। তো এখান থেকে যদি আমরা এটা লিখি, তাহলে আমরা পাই ডাব্লিউ ইজিক্যাল টু জে এইচ। ডাব্লিউ ইজিক্যাল টু আমরা জে এইচ পেয়ে গেলাম। জে ইজিক্যাল টু ডাব্লিউ ডিভাইড বাই এইচ। এইচ ইজিক্যাল টু 1 ক্যালোরি হলে আমরা যেটা পাচ্ছি সেটার নাম হচ্ছে জে ইজিক্যাল টু ডাব্লিউ। এখান থেকে আমরা জে এর সংজ্ঞা দিতে পারছি যে যখন এইচ এর মান 1 ক্যালোরি হচ্ছে, যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ যান্ত্রিক শক্তি খরচ করতে হয় বা যে পরিমাণ কাজ করতে হয়, ছোট করে লিখলাম যে পরিমাণ কাজ করতে হয়, হ্যাঁ, তাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। হিসাব নিকাশ করে দেখা গেছে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কাজ সম্পন্ন করতে হয়। সুতরাং জে এর একক হচ্ছে জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। আমাদের পরীক্ষায় যদি কোনো অঙ্কে ক্যালোরি এককে শক্তির পরিমাণ নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু 4.2 দ্বারা ভাগ করে দিতে হবে, ঠিক আছে। আর আমাদের যে জেনারেল আমরা এসআই এককে বের করি, সেটা বের করলে আমাদের জুল এককে আসবে। জুল থেকে ক্যালোরিতে যেতে হলে আমাদের 4.2 দ্বারা ভাগ করতে হবে। এই তাপ শক্তিটার একটা প্রাথমিক একটা ধারণা পেলাম আমরা যে তাপ এবং কাজের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান আছে। এই তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক সূত্র দ্বারা আমরা বুঝলাম তাপকে কাজে রূপান্তর করা যেতে পারে। আমাদের টার্গেটই এইটা যে তাপ শক্তিকে যেন কাজে রূপান্তর করতে পারি। তাপগতিবিদ্যা এই শাখাটার উদ্দেশ্যই হচ্ছে এটা, তাপ শক্তিকে কাজে রূপান্তর করা, ঠিক আছে। তো তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে আমাদের কিছু একটা সিস্টেম লাগবে। এই সিস্টেম দিয়ে, সিস্টেমের সাহায্যে, হ্যাঁ, ওই ক্লসিয়াস সুন্দরভাবে এটাকে আরো সম্প্রসারিত ভাবে এই সূত্রটাকে বিবৃত করেন। তিনি বললেন যে কোন সিস্টেমে যে তাপ শক্তি সরবরাহ করা হয় সেটার নাম দিলাম হচ্ছে ডিকিউ। এই সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তিটাকে পরিবর্তন করবে কাজ করার উপযোগী হওয়ার জন্য, যার জন্য কিছু পরিমাণ তাপ শক্তি খরচ হবে এবং বাকি বাকি তাপ শক্তি দ্বারা কাজ উৎপন্ন হবে, কার্য সম্পাদিত হবে। তো এটাকে আমরা কি বলি, ডি কিউ ইজিক্যাল টু, এই যে কিউ পরিমাণ তাপ শক্তি আমরা সিস্টেমে সরবরাহ করলাম, সিস্টেম তার আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে কাজ করার উপযোগী হতে হলো। অর্থাৎ এই যেতে পরিমাণ তাপ শক্তি সিস্টেমে আমরা দিলাম, সেই তাপ শক্তির কিছু অংশ খরচ করে সিস্টেম কাজ করার উপযোগী হলো। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করতে কিছু পরিমাণ শক্তি খরচ হলো এবং বাকি শক্তি দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর কার্য সম্পাদন করলো। তাহলে আমরা কি লিখতে পারি না, ডি ইউ প্লাস ডি ডব্লিউ? হ্যাঁ, লিখতে পারি। তাহলে এইটাকে আমরা এখন দেখো তো, তাপগতিবিদ্যার যে ক্লসিয়াসের রূপ, এটা প্রথম সূত্র, সম্প্রসারিত রূপ ক্লসিয়াস। এই ক্লসিয়াসের রূপ থেকে আমরা দেখতে পেলাম নতুন একটা রাশি, নাম হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। কাজ সম্পন্ন হবে কিন্তু সিস্টেম এই কার্য সম্পাদিত করবে। সিস্টেম যদি কার্য সম্পাদিত করে, এই সিস্টেম কিছু পরিমাণ তাপ শক্তিকে খরচ করে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে কাজ করার উপযোগী হবে, ওকে, আর বাকি শক্তি দ্বারা কাজ করবে। তাহলে এইটাকে আরো একটা কথা বলতে পারি, শক্তির সংরক্ষণশীলতা নীতির একটা রূপ, শক্তির নিত্যতার সূত্রের একটা রূপ। এগুলো নৈর্ব্যক্তিকের জন্য বলছি এতগুলো কথা।
তো এখান থেকে আমি আরো একটা জিনিস দিতে পারি যে ডিইউ প্লাস হচ্ছে পিডিভি, তার মানে কাজ ইজ ইকাল টু ডিডব্লিউ ইজ ইকাল টু পি ডিভি, মানে কার্য সম্পাদন করার জন্য আয়তনের পরিবর্তন হতেই হবে। ডিভি মানে হচ্ছে, ডিভি হলো আয়তনের পরিবর্তন। আয়তনের যদি পরিবর্তন না হয়, হ্যাঁ, তাহলে আর কার্য সম্পাদিত হবে না, তাহলে কার্য সম্পাদিত হবে না। এটা গেল আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, শক্তির নিত্যতার একটা রূপ, এবং এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি নামে একটা নতুন রাশির আমরা পরিচয় পেলাম। অভ্যন্তরীণ শক্তি কি? কোনো পদার্থের বা কোনো বস্তুর মধ্যে একটা অন্তর্নিহিত ভেতরে একটা শক্তি থাকে, যে শক্তি দ্বারা, হ্যাঁ, সিস্টেম কার্য সম্পাদন করে বা করতে পারে, এটাকে বলবো আমরা অভ্যন্তরীণ শক্তি। কিসের জন্য এটা? ওই যে নিজের যে অভ্যন্তরস্থ অণু পরমাণু মধ্যে রৈখিক গতি, তারপর হচ্ছে ঘূর্ণন গতি, তারপর হচ্ছে কম্পন গতি ইত্যাদির ফলে উদ্ভূত যে শক্তিটা ওই সিস্টেমের ভিতরে থাকে, সেটাকেই বলতেছি আমরা অভ্যন্তরীণ শক্তি। ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা ভালো করে পড়ে নিবা। ওকে, তো এখন এই যে সিস্টেম কার্য সম্পাদিত করবে, এই সিস্টেম কার্য সম্পাদিত করার জন্য কতগুলো প্রক্রিয়া আছে, সেগুলোকে আমরা বলতেছি তাপ গতীয় প্রক্রিয়া। সিস্টেম তাপ শক্তিকে গ্রহণ করে কাজে রূপান্তর করবে। এই সিস্টেমের কিন্তু নাম আমরা জানি না, জাস্ট আমরা সিস্টেম বলছি। একটা জড়জগতের একটা অংশ, জড়জগতের একটা অংশ যেটা আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করি, বিবেচনা করি, কল্পনা করি, সেটাকে আমরা বলতেছি সিস্টেম। সিস্টেম তিন ধরনের হয়ে থাকে: বদ্ধ সিস্টেম, ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম, ওপেন সিস্টেম বা খোলা সিস্টেম, এবং একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। এর সংজ্ঞাটা পড়ে নেবা, নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট। খোলা মানে পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয়ই বিনিময় করতে পারে। খোলা সিস্টেম, খোলা সিস্টেম লিখে দিচ্ছে নৈর্ব্যক্তিকের জন্য, যে ভর এবং শক্তি, ভর শক্তি উভয়ই বিনিময় করতে পারে, উভয়টাই বিনিময় করতে পারে। কার সাথে? পরিবেশের সাথে। এগুলো পড়াইছি আমরা, বিনিময় করে, পরিবেশের সাথে বিনিময় করে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে বদ্ধ সিস্টেম, শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে, ভর বিনিময় করতে পারে না। শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে, ভর বিনিময় করতে পারে না। শক্তি বিনিময় করে, হ্যাঁ, শক্তি বিনিময় করে, আর ভর বিনিময় করতে পারে না, ভর পারে না। সংক্ষেপে লিখছি, এগুলো আমি সুন্দর করে অনেক ডিটেলস করে কিন্তু পড়িয়েছি উদাহরণের মাধ্যমে। এবার আসা হচ্ছে ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারে, সেটাকে বলবো আমরা বিচ্ছিন্ন সিস্টেম। ভর এবং শক্তি কোনোটাই কি বলে, রূপান্তর, বিনিময় করতে পারে না, বিনিময় করে না। কার সাথে? সবকিছু পরিবেশের সাথে। 1 2 3 এগুলো নৈর্ব্যক্তিক আকারে আসে বা 1 মার্কের জন্য আসতে পারে। ওকে, তো এই যে আমরা সিস্টেম নিয়ে কথাবার্তা বলছি, কোন সিস্টেমটা তাপ শক্তিকে কাজে পরিণত করবে সেটা কিন্তু আমরা বলছি না। এটার নাম তোমরা জানো, সেই সিস্টেমটার নাম হচ্ছে তাপ ইঞ্জিন। তো তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে আমরা তাপ ইঞ্জিনের ধারণা পাবো না, শুধুমাত্র আমরা সিস্টেম বলেই চালিয়ে যাচ্ছি। একটা সিস্টেম যেটা হচ্ছে তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারে, সেই সিস্টেমটাকে আমরা আর এখানে নামকরণ করতে পারি নাই তাপগতিবিদ্যার প্রথম সূত্রে। ওটা দ্বিতীয় সূত্রের পরে থেকে ওটা আমরা আলোচনায় আনবো, কারণ দ্বিতীয় সূত্রেই কিন্তু এই তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এখন খেয়াল করো যে 4টা তাপগতীয় প্রক্রিয়া, যে তাপগতীয় প্রক্রিয়াগুলা দ্বারা আমরা তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারি। 1 নম্বর হচ্ছে সম আয়তন, সম আয়তন। 2 নাম্বার হচ্ছে, পুরাটা আমি একটু রিভিউ করে দেওয়া হয়, সমচাপ, সমষ্ণ। 4 নাম্বার হচ্ছে রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়। ওকে, তো বুঝতে পারছো আয়তন স্থির যে তাপগতীয় প্রক্রিয়া কি, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, যে কোনো তাপগতীয় প্রক্রিয়া আয়তন স্থির, সেগুলোকে বলবো সমায়তন। চাপ স্থির সমচাপ, তাপমাত্রা স্থির সমষ্ণ, আর হচ্ছে এটা হচ্ছে তাপের আদান প্রদান করে না। রুদ্ধতাপে মানে হচ্ছে সিস্টেম কি করে না, বাইরে থেকে তাপ ভেতরে আসে না, বা ভেতর থেকে তাপ বাইরে বের হতে পারে না, সেই ধরনের তাপগতীয় সিস্টেম বা প্রক্রিয়াকে বলবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মানে তাপকে আমরা রুদ্ধ করে ফেলেছি, বাইরে বের হতে দিচ্ছি না বা বাইরে থেকে ভেতরে আসতেও দিচ্ছি না, এটাকে বলবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে,
এগুলো আর দেখালাম না। এবার আমরা বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার চিত্রটা আমাকে একটু জানতেই হবে। এই চিত্রটা যে দাগাবো আমরা এবং কাজের হিসাব নিকাশ করব, এইটার জন্য পদার্থবিদরা একটা নির্দেশক চিত্র এখানে বিবেচনা করেছেন বিজ্ঞানীরা বা পদার্থবিদেরা। কিরকম, যে এরকম একটা চিত্র থাকবে, একদিকে দিব হচ্ছে ভি, একদিকে দিব হচ্ছে পি। ওনারা এই এক্স অক্ষ বরাবর দিয়েছে ভি আর এই বরাবর দিয়েছে হচ্ছে পি। এটাকে আমরা বলতেছি নির্দেশক চিত্র। তো নির্দেশক চিত্রে কে থাকবে, ভি এবং পি থাকবে। যে রেখাটা আমরা পাবো সেই রেখার প্রথম বিন্দু এবং শেষ বিন্দু থেকে আয়তন অক্ষের উপর লম্ব টানবো। এই যে আয়তন অক্ষের উপর লম্ব টানবো, লম্ব টেনে দেখবো যে কোন এলাকাটা আমরা কাভার করছে। সে যে এলাকাটা আমরা পাবো সেই এলাকার ক্ষেত্রফল বের করতে পারলেই আমরা কৃত কাজের পরিমাণটা বের করতে পারবো। বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজের হিসাব নিকাশ করার জন্য আমরা কি করব, একটা নির্দেশক চিত্র আমরা নিব। সেই নির্দেশক চিত্রে কে কোথায় থাকবে, আয়তন থাকবে এক্স অক্ষে আর চাপ থাকবে হচ্ছে ওয়াই অক্ষে। আমরা যে রেখাটা পাবো সেই রেখার দুই প্রান্ত বিন্দু থেকে আয়তন অক্ষের উপর লম্ব টানবো। কিন্তু এই যে আয়তন অক্ষের উপর লম্ব টেনেছি, এই যে এ ড্যাশ বি ড্যাশ লম্ব টেনেছে, বি বি ড্যাশ এ এ ড্যাশ। এই এই আয়তন অক্ষের সাথে ওই রেখাটা যে ক্ষেত্র উৎপন্ন করবে, ওই ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারাই হচ্ছে কৃত কাজের হিসাব নিকাশ করা হবে। এটার নাম হচ্ছে নির্দেশক চিত্র। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এখন যদি আমরা চারটা তাপগতীয় প্রক্রিয়াকে চিত্রের মাধ্যমে একে একে দাগাই, দেখো তো সম আয়তন, মানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। এদিকে ভি দিব, আয়তনের পরিবর্তন হওয়া না হওয়ার অর্থ হচ্ছে এদিকেও যাবে না, বামেও আসবে না, ডানে আসবে না, এই যে এরকম হবে। হ্যাঁ, এটা হচ্ছে সম আয়তন রেখার। সম আয়তনের ক্ষেত্রে কি হয় দেখো তো, সম আয়তন ডব্লিউ ইজিক্যাল টু ডি ডব্লিউ ইজিক্যাল টু পি ডিভি। আয়তনের পরিবর্তন হচ্ছে না, কাজের পরিমাণ হচ্ছে 0। খেয়াল করে দেখো, এই যে একটা লম্ব রেখা, এটা কিন্তু ওই আয়তন অক্ষের সাথে কোনো এরিয়া বা ক্ষেত্রফল উৎপন্ন করে নাই। তার মানে হচ্ছে এটা হচ্ছে দ্বারা কৃত কাজ হচ্ছে 0। চাপ পরিবর্তন হচ্ছে কিন্তু আয়তনের দেখো পরিবর্তন হয় নাই, বুঝতেই পারছো? এটা আয়তন অক্ষের সাথে কোনো ক্ষেত্র উৎপন্ন করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমি ওই সেন্সে যদি চিন্তা করি, এই সেন্সে যদি চিন্তা করি, উভয় ক্ষেত্রেই সমায়তন প্রক্রিয়া দ্বারা কৃত কাজের পরিমাণ হচ্ছে 0। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা লিখে ফেলি সাথে সাথে, পরীক্ষায় আসে 2 মার্কের জন্য, কি নৈর্ব্যক্তিকও আসে, ডিকিউ যোগ ডিকিউ ইজিক্যাল ডিইউ, ডিইউ যোগ হচ্ছে ডিডব্লিউ। তো যেহেতু কাজের পরিমাণ 0, হ্যাঁ, সেহেতু আমি ডিইউ লিখতে পারতেছি প্লাস 0 বা ডিকিউ। আমরা এই কথাটাকে বলবো সুন্দরভাবে যে সমায়তন প্রক্রিয়া যেহেতু কাজের পরিমাণ 0, আয়তনের পরিবর্তন হচ্ছে না, সেহেতু সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির পুরোটাই কি করে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে খরচ করে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে আমরা এই ক্লাসগুলো কিন্তু বেসিক্যালি নিচ্ছি, থিওরিটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে নৈর্ব্যক্তিক গুলো এবং 2 মার্কের প্রশ্নগুলো কিন্তু সম্পর্কে একটা সঠিক সুন্দর একটা ধারণা পাওয়া। এটা কিন্তু মেইন জিনিস। তোমরা গ ঘ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের, সবসময় গ ঘ নিয়েই ব্যস্ত থাকি। তাই আমরা কিন্তু এই রিভিশন ক্লাসগুলোতে নৈর্ব্যক্তিক নিয়ে আলোচনা করছি এবং 2 মার্কের 1 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ওকে, সবগুলাই কভার হয়ে যাচ্ছে। পাশাপাশি 2 মার্ক 1 মার্ক যখন কভার হয়ে যাবে, নৈর্ব্যক্তিক কভার হয়ে যাবে, তখন কিন্তু তোমার থিওরি কভার, সিকিউ কভার অটোমেটিক্যালি হয়ে যায়। তাহলে আমরা এই কথাটাকে বলবো কি, সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে পুরোটাই খরচ হয়ে যায়। ওকে, তো এটা যদি ঢাল বলে তোমাকে, এটা ঢাল কত, ঢাল হচ্ছে দেখো তো, এই যে ঢাল 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি বা ইনফিনিটি বা অসীম, এটা ঢাল হচ্ছে অসীম। ওকে, এবার আসো সমচাপ। সমচাপ সমচাপ প্রক্রিয়া, এখান থেকে আমরা 2টা ক্লাস নেব। একটা ক্লাসে কভার হবে কিনা জানি না, একটা ক্লাসে কভার হতে চায় না। এটা বড় অধ্যায় তো, অনেকগুলো টপিক আছে, সবগুলা যদি একটু আলোচনায় আনি, এইটার 2টা ক্লাস নিতে হবে, আবার চলো সৃষ্টির 2টা ক্লাস নিতে হবে। তো টোটাল মিলে যদি আমরা এখানে 9টা ক্লাসও নিই, তাহলে আমাদের মোটামুটি কিন্তু ফিজিক্সটা কভার হয়ে যাবে। তিনটা, একটা হচ্ছে স্থিরতড়িৎ, একটা হচ্ছে চলতড়িৎ, একটা হচ্ছে তাপগতিবিদ্যা। হ্যাঁ, সর্বোচ্চ 9টা যদি ক্লাস নিই, তো আমরা 10 তারিখের মধ্যে 9টা ক্লাস মনে পেয়ে যাব, বুঝতে পেরেছ? তারপর আমাদের এখানে তো মোটামুটি শেষই হয়ে গেছে, থাকবে শুধুমাত্র আধুনিক পদার্থবিজ্ঞান। আর ওখানে আছে আমাদের বাকি হচ্ছে মহাকর্ষ পর্যন্ত হয়ে গেছে, ওখানে আদর্শ গ্যাস বাকি আছে আর পর্যাবৃত্ত গতিটা বাকি আছে।
এগুলো একটা করে ক্লাস নিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আর আদর্শ গ্যাস এতবার পড়িয়েছি, আমার মনে হয় 3-4 বার অটোমেটিক্যালি রিভিশনটা হয়ে গেছে আদর্শ গ্যাসের, অনেকবার রিভিশন হয়েছে এটা। দেখ, সমচাপ প্রক্রিয়া। সমচাপ মানে হচ্ছে চাপটা স্থির থাকবে, চাপটা স্থির থাকবে। চাপ যদি স্থির থাকে দেখো তো এইরকম হবে, খেয়াল করে দেখো, এই যে এরকম হবে। আয়তনটা পরিবর্তন হবে, চাপ স্থির থাকবে। তাহলে এইটা দ্বারা কৃত কাজ হবে হচ্ছে এই এলাকার ক্ষেত্রফলের সমান। যদি দাগায় আনি, মনে করো আমরা ধরে নিলাম এবি রেখা পেয়েছি, তো এবি দ্বারা যে ক্ষেত্রফলটা পেয়েছি আমরা, এরিয়াটা পেয়েছি, এটাই এরিয়া কিন্তু, হ্যাঁ। এটা কিন্তু এই সমচাপ প্রক্রিয়া দ্বারা কৃত কাজ বের করা খুবই সহজ, খুবই সহজ। যতটুকু এরিয়ার মধ্যে কাজ বের করব, ততটুকু এরিয়ার ক্ষেত্রফল বের করা খুবই সহজ, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দৈর্ঘ্য, এই যে এবি রেখা পেলাম, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কিন্তু আমরা পেয়ে গেলাম এই এরিয়ার ক্ষেত্রফল। ঢাল কত? ঢাল হচ্ছে 0। ঢাল হচ্ছে, যেহেতু এবি রেখা এই যে সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে, আয়তন অক্ষের সাথে সমান্তরাল, সেহেতু আমার ঢালের পরিমাণটা হচ্ছে 0। আর কৃত কাজ কত? কৃত কাজ হচ্ছে ডিডব্লিউ ইজিক্যাল টু হচ্ছে পি ডেল ভি, পি ইন্টু ডেল ভি, ঠিক আছে। ডিডব্লিউ বা টোটাল ডব্লিউ আর কি, ডব্লিউ ইজিক্যাল টু পি, এটা ডিভি লেখো, পি ইন্টু ডেল ভি। টোটাল আয়তনের পরিবর্তন মানে আমরা লিখতে পারি ডব্লিউ ইজিক্যাল টু পি ভি2 বিয়োগ হচ্ছে ভি1, চূড়ান্ত আয়তন বিয়োগ হচ্ছে আদি আয়তন। এটা নিয়ে কোনো ঝামেলা নাই কাজ বের করার ক্ষেত্রে। এই এলাকার ক্ষেত্রফল বের করার দৈর্ঘ্য গুণ প্রস্থ খুবই সহজ। আবার হচ্ছে এইভাবে পিডিভি দ্বারা আমরা বের করাও আমাদের সহজ। যেটা সমচাপ প্রক্রিয়া গেল আমাদের, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এই পরের দুইটা প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। সমষ্ণ প্রক্রিয়া, তো খেয়াল করে দেখো। সমষ্ণ, তাপমাত্রা স্থির, তাপমাত্রা তাপমাত্রা স্থির। এখানে একটু কথা বলবো আমরা, তাপমাত্রা স্থির, ঠিক আছে। তো তাপমাত্রা যদি স্থির করে ফেলি, হ্যাঁ, তাহলে একটু খেয়াল করে দেখো, ডি ইউ ইজিক্যাল টু স্থির হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, হ্যাঁ, শক্তির পরিবর্তন হবে, পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। শুধুমাত্র, শুধুমাত্রার শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনে, হ্যাঁ, ঘটে। ওকে, তাহলে আমাদের তাপমাত্রার পরিবর্তনে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেহেতু ঘটে, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা স্থির, সেক্ষেত্রে আমাদের ডিইউ এর মানটা হচ্ছে 0। তো ডিইউ এর মানটা যদি 0 হয়, আমাদের অনেকগুলা ঘটনা কিন্তু ঘটে যায়। ডিকিউ ইজিক্যাল টু ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, তার মধ্যে আমাদের ডিকিউ ইজিক্যাল টু, দেখো এটা থেকে আগে ব্যাখ্যা করে ফেলি আমরা, যে পরীক্ষায় খুবই আসে বা 1 মার্কের জন্য আসে। দেখো তো, সিস্টেম রেডি হয়ে আছে, তার মানে সমষ্ণ প্রক্রিয়া মানে কি, সিস্টেমটা সিস্টেমটা হচ্ছে রেডি হয়ে আছে, মানে সিস্টেমে যতটুকু পরিমাণ তাপ শক্তি প্রদান করবা পুরাটাই কাজে পরিণত করবে। দেখো তো, ডিকিউ ইজিক্যাল টু ডিডব্লিউ, তার মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করার কোনো দরকার হচ্ছে না, সিস্টেম রেডি হয়ে আছে, পুরাটাই কাজে পরিণত হবে, ঠিক আছে। আমরা কি পেলাম, এখান থেকে দুটো প্রশ্ন একটু আলোচনা করব, আমি একটু কপি করছি। ডিকিউ ইজিক্যাল টু ডিডব্লিউ, ডিকিউ ইজিক্যাল টু ডিডব্লিউ, এটা লিখতে পারি না, ডিকিউ ইজিক্যাল টু ডিডব্লিউ, ডিডব্লিউ জায়গায় লিখবো হচ্ছে পিডিভি। তো ডিকিউ ইজিক্যাল টু, দেখো তো, পি ইন্টু ভি2 বিয়োগ ভি1 লিখলাম, ডিভির জায়গায় ভি2 বিয়োগ ভি1। এখন আসো এটার 1 নাম্বার সাবসেকশনে চলে আসলাম। সাবসেকশনে এসে কি বলছি, যদি সমষ্ণ প্রসারণ ঘটে, এখানে 2 মার্কের প্রশ্ন আসেই একটা, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে। সমষ্ণ প্রসারণে ভি2 ইজ গ্রেটার দেন ভি1, অতএব ডিকিউ ইজিক্যাল টু হচ্ছে প্লাস ভি পাবো, প্লাস ভি হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে ভি2টা বড়, তাহলে ভি2 বিয়োগ ভি1 কি হবে, পজিটিভ, হ্যাঁ, ভি2 বিয়োগ ভি1 হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তাহলে আমার ডিকিউ ইজিক্যাল টু পজিটিভ পেয়ে গেলাম। ওকে, পি এর মান কখনো নেগেটিভ হয় না কিন্তু। তাহলে দেখো তো, সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি, ডিকিউ পজিটিভ অর্থ হচ্ছে সিস্টেম তাপ শক্তি গ্রহণ করে, সিস্টেম, এই চিহ্ন প্রথা বারবার শিখাচ্ছি আর বলছি না, সিস্টেম তাপ শক্তি গ্রহণ করে, নোটে দেওয়া আছে, অর্থাৎ তাপ শক্তি গ্রহণ করে সিস্টেম কি হয়,
অর্থাৎ সিস্টেম গরম হয়, উষ্ণ হয়, অর্থাৎ সিস্টেম উষ্ণ হয়। আর সিস্টেমের যদি উষ্ণ হয়, হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ আরো বলতে পারি আমরা সিস্টেমের অভ্যন্তরীণ কি বলে, সিস্টেম কি হয়, উষ্ণ হয়। সিস্টেমে কি হয়, সিস্টেমটা হচ্ছে উষ্ণ বা গরম হয়, সিস্টেমের উষ্ণ হয় বা গরম হয়, ঠিক আছে। ওকে, বা এটা যে ডিগ্রি পজিটিভ দ্বারা বুঝাচ্ছি আমরা যে সিস্টেম তাপ শক্তি গ্রহণ করে বা সিস্টেমে তাপ শক্তি প্রদান করা হয়, সরবরাহ করা হয়। এবার দেখো সাবসেকশন 2, V2 লেস দেন V2 লেস দেন V1, অর্থাৎ সমষ্ণ সংকোচনে, সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে দেখো তো ডিকিউ নেগেটিভ হয়ে গেল। এবার এবার দেখো তো এই জায়গাটা V2 বিয়োগ V1 নেগেটিভ হয়ে গেছে, যখন V2 টা ছোট V1 টা বড়, তার নেগেটিভ হয়েছে, অর্থাৎ সিস্টেম তাপ শক্তি বর্জন করে, সিস্টেম তাপ শক্তি বর্জন করে, বর্জন করে, ঠিক আছে। তো তাপ শক্তি যদি বর্জনই করে সিস্টেম, তাহলে সিস্টেমটা কি হয়, শীতল হয়, সিস্টেম শীতল হয়, সিস্টেম হচ্ছে শীতল হয়। ওকে, তাহলে সমষ্ণ প্রসারণ গেল। তো সমষ্ণ প্রসারণে কৃত কাজ কত, কৃত কাজটাও লিখে ফেলবো আমরা, NRT লন V2 ভাগ V1, মনে যেন থাকে। এখানে টি মানে তাপমাত্রা, টি একটাই তাপমাত্রা, যে তাপমাত্রা দেওয়া থাকবে সেই তাপমাত্রাই হবে, ঠিক আছে। এখানে তাপমাত্রা পরিবর্তন হবে না। V2 মানে হচ্ছে চূড়ান্ত আয়তন, চূড়ান্ত আয়তন, এখানে সিম্বলিক কিন্তু চূড়ান্ত আয়তন। V1 হচ্ছে আদি আয়তন, দেখো লন V2 ভাগ V1, চূড়ান্ত আয়তন ভাগ হচ্ছে আদি আয়তন। এবার খেয়াল করে আমি যদি একটু দেখাই যে একটা সিস্টেম, এখানে ছিল V1 ডাবল প্রাইম, এখানে মনে করো V2 ট্রিপল প্রাইম, 4টা দিয়ে দিছি, সিস্টেম একটা রেডি যে এই সিস্টেমটা, পুরা সিস্টেমটা এ থেকে বি তে রান করেছে, বি থেকে রান করেছে, এই সিস্টেমটা এ থেকে বি তে রান করেছে, তাপমাত্রা ছিল মনে করো T1, তাপমাত্রা ছিল T1, তাহলে আমাদের কৃত কাজ আমি বের করবো। দেখো তো এ থেকে বি তে রান করেছে, তীর চিহ্ন দিয়ে বোঝালাম, তাহলে কৃত কাজ হবে NRT1 WNRT1 লন V2 ডাবল প্রাইম ট্রিপল প্রাইম ডিভাইড বাই হচ্ছে V1 ডাবল প্রাইম, এরকম করে লিখবো। অর্থাৎ শেষ আয়তন ভাগ হচ্ছে আদি আয়তন হবে, ঠিক আছে। শেষ আয়তন আদি আয়তন আমাদের এভাবে লিখলে আরো ভালো হয়। এ বি পয়েন্ট এ থেকে বি তে যাচ্ছে, তাহলে আমরা লিখবো NRT, হ্যাঁ, এই তাপমাত্রার নাম দিলাম টি, মনে করো সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন হবে লন VB ভাগ হচ্ছে VA, এ থেকে বি তে যাচ্ছে, চূড়ান্ত আয়তনটা হবে হচ্ছে শেষে। আমরা এভাবে আমরা কাজের পরিমাণটা বের করব। ওকে, আর চিত্রটার রূপ কিরকম হবে, চিত্রটার রূপ হবে, আমি যদি একটু দেখাই তোমাদের, যেহেতু এটা স্থির চাপ, স্থির তাপমাত্রায়, একেবারে বয়েলের সূত্রের মতো, একেবারে বয়েলের সূত্রের মতো, একেবারে বয়েলের সূত্রের মতো, হ্যাঁ, এদিকে ভি এদিকে পি, এবং এটা ঢাল হচ্ছে, খেয়াল করো ঢাল মানে লেখার বুদ্ধি শিখাচ্ছি, ঢাল মানে কি, লম্ব ভাগ ভূমি, তা লম্ব ভাগ ভূমি দিয়ে দাও, লম্ব বরাবর কি দিই আমরা নির্দেশক চিত্রে পি, আর ভূমি বরাবর কি দিচ্ছি ভি, এটা সাথে একটা নেগেটিভ চিহ্ন হবে, কারণ দেখো তো এই যে এইরকম করে কমে যাচ্ছে, তো এখানে যে স্পর্শক দাগাই, ঢালটা অবশ্যই নেগেটিভ হবে, 90 ডিগ্রি চাইতে বেশি হবে, ঢালটা হচ্ছে মাইনাস পি ভাগ ভি। আর আমরা বুঝতে পারবো কি, সমষ্ণ প্রক্রিয়া বোঝার উপায় হচ্ছে আস্তে আস্তে পরিবর্তন, আস্তে আস্তে পরিবর্তন হবে। কিসের পরিবর্তন, চাপ বা আয়তনের, তাপমাত্রাতে পরিবর্তন হবে না, চাপ বা আয়তনের পরিবর্তন হবে হচ্ছে আস্তে আস্তে পরিবর্তন হবে। আরো দেখলে বুঝতে পারবো আমরা যে পাত্র তাপের সুপরিবাহী হবে, যে পাত্রে গ্যাস রয়েছে সে পাত্রটা তাপের সুপরিবাহী, সুপরিবাহী হবে, হ্যাঁ, কুপরিবাহী হলে রুদ্ধতাপীয়, কুপরিবাহী হলে কি ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে তাপ প্রবেশ করতে পারবে না, তখন হয়ে যাবে হচ্ছে রুদ্ধতাপীয়, তাপের সুপরিবাহী হতে হবে, ঠিক আছে। এই দুটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, যদি উল্লেখ না থাকে। আরো একটা জিনিস দেখলে বুঝতে পারবো যে P1 V1 ইজ ইকাল টু P2 V2, বয়েলের সূত্র মেনে চলবে, বয়েলের সূত্র মেনে চলবে, মানে পিভি সমান সমান ধ্রুবক হতে হবে, যে পয়েন্টে তুমি চাপ এবং আয়তন করবা নিবা, ওটার দুটার গুণফল অন্য একটা পয়েন্টের যদি এই পি চাপ এবং আয়তনের গুণফল সমান হয়, তাহলে আমরা বুঝতে পারবো। এইটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, অনেক সময় উল্লেখ থাকে না কিন্তু, P1 V1 আর P2 V2 যদি সমান হয়, হ্যাঁ,
তাহলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কমপ্লিট। এবার আসে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় তাপকে তুমি রুদ্ধ তাপই করে দিছো, রুদ্ধ করে দিছো, ডিকিউ ইজ ইকুয়াল টু 0। এইটাও ওই একই রকমই এদিকে যদি ভি আর পি দিই তাহলে এইরকমই একটু খাড়া হবে আর কি, যে খাড়া হবে একটু। তো খাড়া হোক আর যাই হোক না কেন, একটু খাড়া হয়েছে। তো এইটাও আমার পি ভাগ ভি আমার ঢাল, একটু চেঞ্জ করব। এই যে এই গামা দ্বারা গুণ করব, তাহলে ঢালটা হচ্ছে গামা দ্বারা গুণ করব। তার মানে সমষ্ণ রেখার ঢালের চাইতে রুদ্ধতাপীয় রেখার ঢাল গামা গুণ খাড়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, নৈর্ব্যক্তিক কিন্তু আসে পরীক্ষায়। আমাদের কিন্তু পারতে হবে কিরকম, যে সমষ্ণ রেখার ঢাল ইজ ইকুয়াল টু 1 ভাগ গামা গুণ হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল। এই উল্টা করে কিন্তু প্রশ্ন আসে, এই যে উল্টা করে লিখলাম আগে, 1 ভাগ গামা ইন্টু রুদ্ধতাপীয় রেখার ঢাল। ওকে, বা রুদ্ধতাপীয়, দুইটাই শিখতে হবে কিন্তু, দুই ভাই উল্টা পাল্টায় কিন্তু আসে। রুদ্ধতাপীয় রেখার ঢাল ইজ ইকুয়াল টু গামা গুণ সমষ্ণ রেখার ঢাল। সমষ্ণ রেখার ঢাল, দুইটা জিনিসের যেন উল্টা পাল্টা না হয়। ঠিক আছে, গামার মান আমরা জানা আছে, আমরা শিখে ফেললাম। আর আমি রুদ্ধতাপীয় রেখা কিভাবে বুঝবো, যে রেখার ক্ষেত্রে দেখবো আমরা P1 V1 সমান P2 V2 সমান না, মিলছে না, সেই রেখাটাকে আমরা অনুমান করেই বলে ফেলবো যে এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। 2 নাম্বার হচ্ছে যে এটার পাত্রটা তাপের কুপরিবাহী হবে, পাত্র তাপের কুপরিবাহী হবে। ওকে, পাত্র তাপের কুপরিবাহী হবে। আর বুঝতেই পারছো তাপ শক্তি ভেতর থেকে বাইরে যাবে না বা বাইরে থেকে ভেতরে আসবে না, রুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ ডিকিউ ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে, আর একটা দেখে কি বুঝবো আমরা, স্বতঃস্ফূর্ত জুড়ে পরিবর্তন, দ্রুত পরিবর্তন, জুড়ে পরিবর্তন, হঠাৎ পরিবর্তন তো জুড়েই, দ্রুত পরিবর্তন তো হঠাৎ পরিবর্তনের মধ্যে পড়ে। হঠাৎ পরিবর্তন, ঠিক আছে, বা কি বলে দ্রুত লিখলাম, দ্রুত পরিবর্তন, দ্রুতটা আমাদের মনে থাকবে। অথবা স্বতঃস্ফূর্ত পরিবর্তন, ঠিক আছে। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো হচ্ছে এটা রুদ্ধতাপীয় রেখা, আমার সূত্র ব্যবহার করতে হবে। এখানে কিন্তু চাপ, আয়তন এবং তাপমাত্রা সকলেই পরিবর্তনশীল, লিখে নেই, টি পি ভি সকলেই পরিবর্তনশীল হবে, যে রেখাতে দেখবা তাপমাত্রা, চাপ, আয়তন সকলেই পরিবর্তনশীল হচ্ছে, সেই রেখাটা অবশ্যই রুদ্ধতাপীয় রেখা, সকলেই পরিবর্তনশীল। ওকে, এই মোটামুটি আমাদের এগুলো দেখলেই আমাদের হয়ে যাবে। তো কাজের পরিমাণটা কি, রুদ্ধতাপীয় পরিবর্তনে কাজের পরিমাণ একটু ভালো করে খেয়াল করি। কাজের পরিমাণ হচ্ছে এন আর ভাগ গামা মাইনাস 1 ডিভাইড T1 মাইনাস T2। একটু মনে রাখি আমরা যে এখানে T1 কিন্তু উচ্ছেদ তাপমাত্রা না, এখানে T1 বলতে আমরা বুঝবো আদি তাপমাত্রা। যে রেখাটা দিয়ে আমি কাজ বের করব সেই রেখার আদি তাপমাত্রা, T1 মানে আদি। তো উল্টা করে লিখেছি আমরা, T2 বিয়োগ T1 লিখলে এখানে 1 মাইনাস গামা লিখতে হয়, এনআর ভাগ 1 মাইনাস গামা লিখলে আমাদের T1 মাইনাস T2 লিখলে চলে। T2 হচ্ছে শেষ তাপমাত্রা, তোমার যেমন ভাবে মনে থাকবে তেমন ভাবে লিখো, আমার মনে হয় যেটা ভুলে যাওয়ার কথা, শেষ তাপমাত্রা এইটা। এবার খেয়াল করো যে আমাদের এরকম একটা মনে করে সিস্টেম রান করছে, এ থেকে বি তে রান করেছে, এতে আমার আয়তন, এতে বি তে আয়তন বিভিন্ন ভাবে দেওয়া আছে। তো এতে তাপমাত্রা তাহলে কি লিখবো, এর নাম দিলাম টি এ, সুবিধা হয়, টিবি। এ থেকে যখন বি তে যাচ্ছে এটা হচ্ছে আদি, এটা হচ্ছে শেষ। ঠিক আছে, তাহলে আমাদের কাজের পরিমাণটা কি হবে, W is equal to NR ভাগ হচ্ছে গামা মাইনাস 1 ইন্টু TA মাইনাস হচ্ছে TB, আদি বিয়োগ শেষ। সিমিলারলি যদি একটা সিস্টেম বি থেকে এ তে রান করে, এটার নাম টিবি দিলাম, এটার নাম TA দিলাম, তাহলে W is equal to হবে NR ভাগ গামা মাইনাস 1 ইন্টু, দেখো তো বি থেকে এ তে গেছে, তাহলে টিবি মাইনাস হচ্ছে TA। এভাবে আমরা কাজের পরিমাণটা বের করবো, আমরা উদাহরণ সহকারে দেখিয়ে দিলাম যাতে আমাদের কাছে ভুল নয়। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে সিস্টেম দেখো তাপ শক্তি আদান প্রদান করছে না, কিন্তু তার মানে কিভাবে তাহলে কার্য সম্পাদন করবে, সিস্টেম তার অভ্যন্তরীণ পরিবর্তনের মাধ্যমে
অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের মাধ্যমে হচ্ছে কার্য সম্পাদন করবে। সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের মাধ্যমে কার্য সম্পাদন করবে। এন, এটার নাম সিভিডিটি, এভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, এন সিভিডিটি মনে যেন থাকে। সিভি মানে হচ্ছে আর ভাগ গামা মাইনাস ওয়ান। সিভি মানে হচ্ছে, লিখে দিই, আবার পরে লিখবো নি, আর ভাগ গামা মাইনাস ওয়ান, এটা সিভির মান, মনে যেন থাকে। সিভি মানে হচ্ছে আর ভাগ গামা মাইনাস ওয়ান। এবার একটু ঢাল টাল তো সবই গেল, কাজের পরিমাণও গেল, আর দুটা জিনিস একটু দেখে নিই। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কি হবে আমাদের যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়? তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কিরকম হবে? তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের রূপ আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে কি হবে? ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ লিখলাম আমরা, তারপর জিরো লিখলাম, ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, যেটা বলেছিলাম। দেখো তো খেয়াল করে, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দ্বারা সিস্টেম কার্য সম্পাদন করে। এই দেখো তো, মাইনাস হলে প্লাস হবে, প্লাস হলে মাইনাস হবে, উল্টা পাল্টা 69। ঠিক আছে, এখানে মাইনাস কাজ। এখন দেখো তো, আমি একটু কাজের পরিমাণটা বের করে দেখাচ্ছি। ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ, রিঅ্যারেঞ্জ করে লিখলাম। আমি যদি একটু লিখি, পি ইন্টু ভি টু বিয়োগ ভি ওয়ান, হ্যাঁ, মাইনাস পি ইন্টু ডিভি না এটা। এবার খেয়াল করো তো, যে আমরা পরীক্ষায় রাশি প্রশ্ন থেকে সাবসেকশনে চলে গেলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সাবসেকশন 1, যে প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ বা ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান হলে কি পাচ্ছি? দেখো তো, ডিউ ইজ ইকুয়াল টু নেগেটিভ পাচ্ছি। ডিউ ইজ ইকুয়াল টু নেগেটিভ দ্বারা বুঝবো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। আমরা জানি চিহ্ন পরিবর্তন জানি, কিন্তু দেখাই নাই আর আজকে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। আমরা জানি যে তাপমাত্রা কমে গেলে হ্রাস পায়, তাপমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়। তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি কখন হ্রাস পায়? তাপমাত্রা কমে গেলে হ্রাস পায়। অর্থাৎ তাপমাত্রা কমে গেছে সিস্টেমে, তাপমাত্রা কমে গেছে। তাপমাত্রা কখন কমে গেলে কি ঘটনা ঘটে? সিস্টেমটা শীতল হয়ে যায়, শীতল হবে, শীতল হবে। ওকে, একবারে বিভিন্ন ভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে। সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের দ্বারাই শুধুমাত্র কাজ করবে, নাম হচ্ছে নেগেটিভ, সেটা হচ্ছে পজিটিভ কাজও হতে পারে, নেগেটিভ কাজও হতে পারে। ঠিক আছে, এবার দেখো 2 নাম্বার সাবসেকশনে চলে গেলাম, যে ভি টু লেস দেন ভি ওয়ান। তাহলে দেখো তো, ডি ডাব্লিউ ইজ কি বলে, ডি ইউজ ইকাল টু হবে হচ্ছে, ডি ইউজ হয়ে গেল মাইনাসের জায়গায় এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। খেয়াল করে দেখো, ভি টুটা বড়, ভি টুটা ছোট, এখানে বসা হতো। ভি ওয়ানটা যদি বড় হয়, এখানে নেগেটিভ মান পাবো, এখানে নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যাবে। সুতরাং এখন আমরা কি বলতে পারতেছি? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় প্লাস চিহ্ন দ্বারা। কখন বৃদ্ধি পায়? তাপমাত্রা বৃদ্ধি পায় সিস্টেমের। তাপমাত্রা বৃদ্ধি পেলে কি ঘটনা ঘটে? সিস্টেমটা গরম হয়। ঠিক আছে, তাহলে দেখো তো, সংকোচনে কাজ কিন্তু পজিটিভ, সংকোচনে আমার অভ্যন্তরীণ শক্তি কিন্তু পজিটিভ হচ্ছে। তার মানে সংকোচন, এটা কিন্তু সংকোচনের ক্ষেত্রে, সংকোচনের ক্ষেত্রে রুদ্ধতাপীয় কিন্তু সবগুলো এগুলো। ঠিক আছে, এই পাশে আমরা রুদ্ধতাপীয় করলাম, তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে সংকোচনের ক্ষেত্রেই কিন্তু সিস্টেমের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। উল্টা পাল্টা কথা কিন্তু, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় কখন? তো বুঝতেই পারি, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বিভিন্ন ভাবে আসতে পারে, সবগুলো লিখে দিচ্ছি। তাপমাত্রা বৃদ্ধি পায়, হ্যাঁ, অর্থাৎ আমি আরো বলতে পারি সিস্টেম গরম বা উষ্ণ হয়, গরম বা উষ্ণ হয়। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলা জিনিস এখানে শিখলাম। 1 মার্ক 2 মার্কের প্রশ্ন, নৈর্ব্যক্তিক, কৃতকাজ, এগুলো থেকেই আসার অনেকগুলো কমন পেয়ে যাবা, অনেকগুলা কিন্তু কমন আমাদের চলে আসবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন প্রসারণ। এবার আরো কয়েকটা জিনিস আছে। চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা জানি আমরা, লিখলেও পারি না লিখলেও পারি। পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু দি পাওয়ার গামা, 1 নাম্বার। 2 নাম্বার, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এটা যেন উল্টা পাল্টা না হয়, আবারও লিখে দিচ্ছি। টি এর সঙ্গে যখন ভি নেব, গামা মাইনাস ওয়ান কিন্তু, হ্যাঁ, টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস, আগের মতোই যে পয়েন্টের তাপমাত্রা নেব সেই পয়েন্টেরই কিন্তু আয়তন নিতে হবে, সিম্পল কোনো ব্যাপার না। আর টি ওয়ান পি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ভাগ গামা ইজ ইকুয়াল টু টি টু পি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ভাগ গামা। এই আজকে আর লিঙ্ক দিও না,
আর একদিন নিবো নি, একদিনে শেষ হবে না। আর একদিন ফুল ক্লাস নিলে আমাদের এটা চ্যাপ্টার ফুল রিভিউ হয়ে যাবে, আশা রাখি 2টা কমন পেয়ে যাব। এই যে 3টা সম্পর্ক, 3টা সম্পর্ক দিয়ে কিন্তু প্রবলেম সলভ করতে আসতে পারে, আমার দরকার হতে পারে, ঠিক আছে? যে আমাদের এই যে যা শিখলাম, এখান থেকে অনেকগুলা কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। একটা জিনিস খালি একটু বলবো, যদি সময় কেটে যাওয়ার আগ পর্যন্ত, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অলরেডি বলেছি যে তাপমাত্রার পরিবর্তনে শুধুমাত্র হয়। আরো একটা কথা বলতে বাকি আছে, সেটা হচ্ছে পথের উপর নির্ভর করে না। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট, এখানে যদি যাই, এখানে দিয়ে যদি যাই, এখানে দিয়ে যদি যাই, এখানে দিয়ে যদি যাই, সিস্টেম রান করে, দেখো খেয়াল করে আমরা বিভিন্ন পথে সিস্টেমটাকে রান করাইছি। এক